আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেয়েছি। এই ফলাফলটা কিন্তু অনেককেই বিস্মিত করেছে। বিশেষ করে যখন আমরা দেখছি যে যকসু নির্বাচনে 21টা আসনের মধ্যে ভিপি জিএস সহ শিবির 16টা আসনে জয়লাভ করেছে। এমন একটা সময়ে শিবির জয়লাভ করলো যখন বাংলাদেশে তারেক রহমান ফিরেছেন। তো তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে একটা ক্রেজ রয়েছে। আবার সম্প্রতি বেগম খালেদা জিয়া মারা গেছেন, তার মৃত্যুর পরে আমরা একটা জানাজা দেখেছি, বিশাল জানাজা, এবং তারপরে যেটা হয়েছে সেখানেও একটা ইমোশন কাজ করছে, এবং সারা দেশে বিএনপির পক্ষে এই দুইটা পজিটিভ ফ্যাক্টর থাকার পরেও শিবির কি করে যকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে এটি নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন। এর আগে আরো 4টা বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন হয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই 4টা বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিবিরের জয় জয়কার। কিন্তু ওই 4টার থেকে যকসুর নির্বাচনটাকে আমি একটু আলাদাভাবে দেখতে চাই, কারণ ওই দুটো পজিটিভ ফ্যাক্টর। কিন্তু তারপরে সেখানেও কেন ছাত্র দলের এই ভরাডুবি হলো, এটি নিয়ে ভাবতে গিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র দল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ, তাদের যে পারফরমেন্স সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের পারফরমেন্সটা অত ভালো ছিল না। তারা অনেক রকমের অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল, চাঁদাবাজি, আহ, আরো আরো নানান কিছু, এই কথাগুলো শোনা যায়। আমি এটা নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না। সুতরাং আহ, ছাত্রদল, ছাত্রলীগ, তাদের অনেক বদনাম আছে, কিন্তু সেই দিক দিয়ে শিবিরের কিন্তু বদনাম নাই তেমন। এটা এটা বলা হচ্ছে, এই ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে এই শিবিরের জয়ের পক্ষে একটা লজিক হিসেবে। কিন্তু আমি যেটা দেখলাম যে শিবির কি করে এত ধোয়া তুলসী পাতা হয়। প্রথমত হলো ছাত্রদল, যাদের প্যারেন্টস অর্গানাইজেশন বিএনপি, সেই বিএনপি 17 বছর ক্ষমতার ধারে কাছে নাই। সুতরাং ছাত্রদল সরকার দলীয় বা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে ভালো না মন্দ, এই ছবিটা তো আমাদের সামনে 17 বছর ধরে নাই। বিশেষ করে এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে, তাদের সামনে ছাত্র দলের অতীত অপকর্মের খুব বেশি ছবি নাই। যদিও বলা হচ্ছে, এবং এটা সত্যি, যে ছাত্রদল আসলে অতটা অর্গানাইজ নাই। 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, তো ন্যাচারালি ছাত্রদল সংগঠন হিসেবে অনেক দুর্বল হয়েছে। কিন্তু একই সময়ে অনেক চাপের মুখে থেকেও শিবির কিন্তু অত দুর্বল হয়নি, কারণ শিবির ছাত্রলীগের সাথে মিশে তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে। এবং তারা ছাত্রলীগের সাথে এমনভাবে মিশেছে, এবং শোনা যায় যে ছাত্রলীগের অনেক পদ তারা কিনে নিয়েছে পয়সা দিয়ে, এবং ছাত্রলীগের থেকে তারা নানান অপকর্ম করেছে যার দায়ভার ছাত্রলীগের কাঁধে গেছে। যেমন হেলমেট লীগ, হেলমেট পরে বিভিন্ন রকমের আকাম করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই হেলমেট লীগের সদস্যরা অধিকাংশই শিবিরের ছিল। তারা এই বলা হচ্ছে ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল শিবির। তো সেই হিসেবে শিবিরের হয়তো দায়ভার, যা অপরাধ অন্যায়, সবকিছু ছাত্রলীগের কাঁধে গিয়ে পড়েছে। কিন্তু আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, 2013 সালে পৃথিবীতে যে নন স্টেট টেরোরিস্ট অর্গানাইজেশন যারা আছে, তার মধ্যে 3 নম্বরে অবস্থান ছিল এই ইসলামী ছাত্র শিবিরের। এবং এই ইসলামী ছাত্র শিবির কিন্তু একটা, মানে এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া টেরোরিস্ট অর্গানাইজেশন, সন্ত্রাসী অর্গানাইজেশন তা না। আমরা যারা 80-র দশকে রাজনীতি করেছি, বিশেষ করে আমরা কিন্তু শিবিরের এই ভয়াবহ সন্ত্রাসী রূপটা দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো সেই শিবির কি করে হঠাৎ এত ধোয়া তুলসী পাতা হয়ে গেল, কিন্তু এই ন্যারেটিভ গুলো দাঁড় করানোর চেষ্টা করছে। যকসু নির্বাচনে স্বয়ং জামাতে ইসলামও অবাক হয়েছে যে কি করে এই ফলাফল হয়। তো এদিকে আরেকটা জিনিস একটু এই ফাঁকে বলি, যে এই গত 17 মাস যে ইউনূস রেজিম এই 5টা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন করে ফেলেছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, এটা
2001 থেকে 2006 সালে যখন বিএনপি জামাতের সরকার ছিল, কিংবা তার পরবর্তীতে যখন আওয়ামী লীগের সরকার ছিল, আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের প্রতি এই সরকারগুলোর একটা অনীহা ছিল। এবং কলেজ লেভেলেও এই ছাত্র সংসদের নির্বাচন আগে যেমন আহ, এটা রেগুলার হতো, সেটা কিন্তু অনেক কমে গেছে। আমার মনে পড়ে না ঢাকা মেডিকেল কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছে। অথচ আমরা যখন বেরিয়ে আসি সেই সময়টার থেকে শুরু করে নির্বাচনগুলো কিন্তু প্রতি বছর হচ্ছিল। হঠাৎ করে এই সংসদ নির্বাচনটা বন্ধ হয়ে গেল। আমি জানি না যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে একটা নতুন নেতৃত্ব সারা দেশব্যাপী গড়ে ওঠার একটা ব্যাপার, সেটা কিন্তু নাই। তো যাই হোক, এখন এইসব কারণ অনেকে বলছে, আবার সাধারণ ছাত্রছাত্রীদের শিবিরের পক্ষে একটা সমর্থন আছে, এটাও কোনো কোনো আহ, আহ, মানে বিশ্লেষক বলার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র শিবিরের যে ভূমিকা, সেইটা সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু এটাও আমি ওভাবে মানে একমত নই, এ কারণে যে কারণ ওই আন্দোলনে শিবির এবং জামাত কিন্তু নিজেদের আইডেন্টিটি হাইড করে আন্দোলনটা করেছে। এবং আমি এখনো বিশ্বাস করি, এটা জামাতের এক নেতাও আমি তাকে বলতে শুনেছি, যদি সেই সময় যদি মানুষ জানতো যে এই আন্দোলনটা আসলে জামাত শিবিরের আন্দোলন, তাহলে আমি নিশ্চিত যে এই আন্দোলনটা আর দানা বাঁধত না। তারা সাধারণ ছাত্র জনতা নানানভাবে নিজেদের হাইড করে আন্দোলনটা করেছে। সুতরাং শিবিরের পারফরমেন্সে সবাই খুব মুগ্ধ হয়েছে, সেটাও আমি মানতে খুব একটা রাজি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে যে আলোচনাগুলো হচ্ছে, এর বাইরে আরো একটা ফ্যাক্টর সম্ভবত এখানে আছে। সেটা হলো যে এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিন্তু নেতাকর্মী এবং সমর্থকের সংখ্যাও কিন্তু অনেক। এখন ছাত্রলীগের এই ভোটগুলো কোথায় গেছে? ছাত্রলীগ অফিসিয়ালি এই নির্বাচনে কাউকে ভোট দিতে বলেনি, এটা আমি নিশ্চিত করে বলছি। এবং ছাত্রলীগের নেতৃত্বে যারা রয়েছে এইসব প্রতিষ্ঠানে, তারা হয় জেলে, নইলে পলাতক, নইলে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, নানা রকমের নির্যাতনের মুখে আছে। কিন্তু সাধারণ সমর্থক যারা ছাত্রলীগের পক্ষে, তাদের ভোটগুলো আমার ধারণা যে শিবিরের কাছেই গেছে। কারণ আপনি যদি এই জকসুর ভোটের ফলাফলগুলো দেখেন, যে ভিপি, জিএস এরা পেয়েছে মানে 5,000-এর প্লাস ভোট, কিন্তু ক্রীড়া সম্পাদক পদে যিনি শিবিরের জয়লাভ করেছেন, তিনি পেয়েছেন 2400-র মতো ভোট। তার মানে আমার ধারণা যে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হবে 2,000 থেকে 2,500-এর মধ্যে। বাকি ভোটগুলো তারা পেয়েছে, এবং সেই ভোটটা ছাত্রলীগের সাধারণ সমর্থকরা দিতে পারে বলে একটা হাইপোথিসিস অনেকেই সামনে নিয়ে আসছে। এখন কথা হলো, যদি এটি সত্যি হয়, এটি আমি নিশ্চিত না, কিন্তু ছাত্রলীগের সাধারণ সমর্থকরা কেন শিবিরকে ভোট দেবে, কেন তারা ছাত্র দলকে ভোট দেবে না? এখানেও যে ব্যাখ্যাটা আমাদের সামনে আসে, সেটা হলো যে মানে এই মুহূর্তে সারা দেশে গত 17 মাসের যে চিত্রটা আমরা দেখছি, যে ছাত্র দল বলেন, বিএনপি বলেন, তারা নির্যাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মানে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগের একেবারে মানে এত ধরনের নির্যাতন করছে, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, সবকিছুতে ছাত্রলীগ। এবং ছাত্র দলের বিএনপির নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য হয়তো ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা ছাত্র দলের বাইরে অন্যদের ভোট দিচ্ছে, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। এবং নির্যাতনে কিন্তু বিএনপি অনেক এগিয়ে। সেই ক্ষেত্রে জামাত যেটা কৌশল অবলম্বন করেছে, জামাত এই অবস্থায় এই আওয়ামী লীগের নির্যাতিত লোকজনের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করার চেষ্টা করছে, তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছে। এটা কয়েকটা জায়গায়, অবশ্যই এটা সর্বোচ্চ না। এবং জামাত বিএনপি মুদ্রার এপিট ওপিট হলেও কৌশলে এই মুহূর্তে জামাত কিন্তু এগিয়ে। এবং এই জকসু নির্বাচন, যদিও অনেকে বলে ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন এই দুটা এক না, ছাত্র সংসদে মান্না আক্তার ভিপি জিএস হয়েছে, কিন্তু তাদের তো জাতীয় রাজনীতিতে তাদের দলের কোনো অবস্থান ছিল না। তারপরেও আমি বলছি যে বিএনপি যে ইমেজটা দাঁড় করিয়েছে, তাতে যদি প্রশাসন একেবারে চরমভাবে মানে নিয়ন্ত্রণ না করে, যদি প্রশাসন চরমভাবে হস্তক্ষেপ না করে, তাহলে এই নির্বাচনে বিএনপি যে একদম চোখ বন্ধ করে জয়লাভ করবে,
সেটা বলা কিন্তু মুশকিল। সুতরাং আগামীতে নির্বাচনটা হবে কিনা এই অনিশ্চয়তা কিন্তু এখনো আছে। এখনো পর্দার আড়ালে এই নিয়ে কথাবার্তা হচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন করার পক্ষে অনেকেই কথা বলছে, কিন্তু এর বাইরে বর্তমানে বিএনপির যে ইমেজ সারা দেশে, তাতে তাদের নির্বাচনে জয়লাভ না ভরাডুবি হবে সেটা আমাদের কিন্তু দেখতে হবে। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ভিনদেশী নাগরিক। এই বাংলাদেশের বাংলার জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন অন্য দেশের একজন। জন্মসূত্রে ডক্টর খলিল বাংলাদেশি হলেও, ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি বাংলাদেশের ভোটার না। বাংলাদেশের নাগরিকত্ব তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেক আগে তার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য। এবং সেই ভিনদেশি মানুষ, ভিনদেশি এজেন্ট, ভিনদেশকে ওন করা লোক আমাদের জাতীয় নিরাপত্তা দেখছেন। সেই মানুষ হঠাৎ করে উড়ে গিয়েছেন ওয়াশিংটনে। প্রায়ই যান, তার উৎপত্তি সেই ওয়াশিংটন থেকে, এবং ওয়াশিংটন অনেকটা তাদের ডাল ভাতের মতন, সেখানেই যাওয়া আসা করেন। আবার গেছেন। কেন গেছেন? যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, যখন এই দেশে নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে, যখন এই দেশের মব কালচারে যে কোনো মানুষের জীবন তাহি অবস্থা, সেই সময় ডক্টর ইউনূসের কোন মিশন নিয়ে ওয়াশিংটনে ছুটে গেছেন খলিলুর রহমান? নাকি খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে? চলুন আমরা সেদিকে নজর দিব। আমাদের সামনে বেশ কিছু খবর আছে, সেই খবরগুলোর দিকে আপনাদের একটু নজর দেই। খলিলুর রহমানের এই সফর সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে গিয়েছেন, জানাজানি হয়েছে। বলা হয়েছে, একাধিক সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয়ে আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিজে থেকে যাননি, তাকে তলব করা হয়েছে। এবং ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব, ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর, বড় খেলোয়াড়, এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এগুলো সবই সূত্রের খবর। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন যে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, তাহলে সামনে বাংলাদেশের অস্থিরতা বাড়বে। এটা বাংলাদেশের ভেতরেও অনেকেই অনেকভাবে সেটা বলে আসছেন। এবং এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার তাদের নিজেদের ভেতরে, নিজেদের জনগণের ভেতরে একটা চাপ তৈরি হয়েছে। জানা গেছে, বাংলাদেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশ সংখ্যালঘুদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে 10 জন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছেন। 50টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। খলিলুর রহমান আমেরিকার সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। আমরা তার বিদেশ সফর সংক্রান্ত সরকারি একটি ডিওর কপি আমরা দুদিন আগেই পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে খলিলুর রহমান তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন বা তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে। জানেন, পল কাপুর এবং নতুন মার্কিন অ্যাম্বাসেডর, তারা দুজনেই আগের যারা ছিলেন, ডোনাল্ড লু এবং
পিটার হাসের চেয়ে একটু ভিন্ন ধারার মানুষ এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ভিন্ন রকম চিন্তা ভাবনা, ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। এদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আরো যে খবর আছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সময় বুধবার বৃহস্পতিবার, এটা বলা হয়েছে। এছাড়া তিনি সহকারী, সেখানে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে, আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাণিজ্য নিয়ে বাংলাদেশ আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও আবেদন করবে, সেগুলো নিয়ে চিত্র তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর খলিলুর রহমান বর্তমান 20% পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন। অ্যাম্বাসেডর গিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। আমেরিকা থেকে এটা বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। খলিলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এইসব ক্ষেত্রে বাংলাদেশের পত্রপত্রিকায় নির্বাচন বা আওয়ামী লীগ এই ইস্যুটিকে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে খলিলুর রহমান এই সফর নির্বাচন সামনে রেখে দেখেন, আর 2 মাস পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এবং এটি কোনো ধারাবাহিক সরকার নয়, এটি কোনো নির্বাচিত সরকার নয়। ফলে এই সময় বাণিজ্য চুক্তি, বাণিজ্য ডিলটা জরুরি নাকি অন্য কোনো কিছুর জন্য খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর জরুরি? উত্তেজনা চরমে, বাংলাদেশকে নতুন বার্তা ভারতের। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক ও ঢাকায় তার জানাজায় এস জয়শঙ্করের উপস্থিতির মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। অনলাইন ফরেন পলিসিতে ভারত বাংলাদেশ উত্তেজনা চরমে শীর্ষক প্রতিবেদনে ভারত ও বাংলাদেশ কি সম্পর্ক পুনর্গঠন করতে পারবে? উপশিরোনামে এক বিশ্লেষণী প্রতিবেদনে এসব কথা লিখেছেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। এর আগে তিনি উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন ওই প্রতিবেদনে। এতে বাংলাদেশ অংশে লিখেছেন, সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিকেট লিগ আইপিএল এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার নিষিদ্ধ করেছে। কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশি তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে সরিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মাসে দলে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ, তাকে সরিয়ে দেওয়ার নেপথ্যে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। তবে এটি নাকি ভারতের মূল ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশে করা হয়েছে। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ঘোষণা দিয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারতে খেলতে যাবে না তারা। এই অঞ্চলের মানুষ ক্রিকেট পাগল। উল্লেখযোগ্য কিছু ব্যতিক্রম ছাড়া এই খেলা এখানে সাধারণত ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের গভীরতা কতটা তা সাম্প্রতিক এসব ঘটনা প্রমাণ করে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সম্পর্কের এই অবনতির শুরু। তবে 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার প্রাক্কালে এই টানাপোড়েন এখন বিশেষভাবে সংকটময় অবস্থায় পৌঁছেছে। একের সঙ্গে অন্যের এই উত্তেজনার পেছনে রয়েছে উভয় দেশের ভেতরকার কিছু মৌলিক ধারণা। বাংলাদেশিরা বিশ্বাস করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পররাষ্ট্রনীতির হস্তক্ষেপ করে আসছে ভারত। এই কথাটার সাথে একটু কাউন্টার দিতেই হয় যে বাংলাদেশিরা কত পার্সেন্ট বাংলাদেশি বিশ্বাস করে এটি ভাবতে হবে। আমাদের এখানে দুটো পক্ষ আছে, একটা পাকিস্তান পক্ষ, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পক্ষ, আর একটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের। আর স্বাধীনতার পক্ষের যারা, তারা আসলে ভারতের প্রতি দুর্বল, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে। কাজেই যে এই যে কথাটা বলা হচ্ছে যে
বাংলাদেশের রাজনীতি এবং পররাষ্ট্র নীতিতে ভারত হস্তক্ষেপ করে আসছে। এটা 80% মানুষই কিন্তু এটা মনে করে না, 20%টার এই হাঁক ডাকটা বেশি দেখা যায়, যার কারণে এমনটা মনে হয়। অন্যদিকে ভারতীয়রা মনে করেন যে শেখ হাসিনার পতনের পর ইসলামী কট্টরপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। আমরা মনে করি আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই শ্রেণীটা যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে এবং ভারতের অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। তারাও মনে করছে এই মুহূর্তে যে বাংলাদেশে ইসলামী কট্টরপন্থী এবং ভারত বিরোধী শক্তিগুলোর জন্য এই মুহূর্তে উর্বর ভূমি তৈরি হয়ে গেছে। ইসলাম কাকে বলে? ইসলাম আমরা করি না, ইসলাম তো আমরাও করি, আমাদের মুখে দাঁড়িয়ে নেই, কিন্তু কি আমরা ইসলামের বাইরে? আমরাও ইসলাম করি, কিন্তু আমরা যৌক্তিক যেটি সেটিকেই মনে করি যে না, এটাই হওয়া উচিত, স্বাধীনতার পক্ষে থাকা উচিত, ভারতের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, আমরা সেটি মনে করি। সাম্প্রতিক ঘটনা প্রবাহ এই দৃষ্টিভঙ্গিগুলোকে আরো কঠোর করেছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমোদন দিয়েছে এবং ঢাকার দাবির পরও তাকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে, যা ঢাকার অবস্থানকে আরো স্পষ্ট করেছে বা বারবার তারা এ বিষয়ে তাগিদ দিচ্ছে। 2024 সালের প্রতিবাদ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে কয়েকশত মানুষ নিহত হওয়ার দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধে নভেম্বরে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশি একটি আদালত। গত মাসে বাংলাদেশের একজন গার্মেন্টস কর্মী দীপু কুমার দাসকে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যার পর তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এ ধরনের ঘটনায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু বিশিষ্ট অধিকার কর্মী সাম্প্রতিক সময়ে দিল্লির বিরুদ্ধে সমালোচনা জোরদার করেছেন। তাদের একজন শরীফ ওসমান হাদি, তাকে গত মাসে গুলি করা হয়, পরে মারা যান তিনি। পুলিশের দাবি এই হত্যায় জড়িত 2 সন্দেহভাজন পালিয়ে ভারতে গেছে, তবে তাদের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবুও আসন্ন নির্বাচন একটি সম্ভাব্য সমঝোতার পথ খুলে দিতে পারে। ভারত জানিয়েছে নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তারা। সম্ভাব্য বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টানাপোড়েনের সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গে। তবে ইসলামপন্থী দল জামাত ইসলামীর সঙ্গে দীর্ঘদিনের জোট ভেঙে বেরিয়ে এসেছে তারা। এরপর দলটি এখন দিল্লির কাছে তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মাসে মৃত্যুবরণ করার পর তার ছেলে তারেক রহমানকে উষ্ণ সমবেদনা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় খালেদা জিয়ার জানাজায় যোগ দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এতে বোঝা যায় বিএনপি নেতৃত্বাধীন সম্ভাব্য সরকারের প্রতি ভারত নতুন ধরনের বার্তা দিচ্ছে। এর অংশ হিসেবে ঐক্যের আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এটা হতে পারে পরোক্ষভাবে ভারতের প্রতি ইঙ্গিত যে তিনি সরকার গঠন করলে তার সরকার দেশের সংখ্যালঘুদের সুরক্ষায় পদক্ষেপ নেবে। তবে প্রশ্ন হলো, দেশের ভেতরের রাজনৈতিক বাস্তবতা কি 2 দেশের জন্যই আপোষের সুযোগ সীমিত করে দেবে? বাংলাদেশের প্রভাবশালী ইসলামপন্থী দলগুলো ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার বিরোধী। এটা ঢাকায় নতুন সরকারের রাজনৈতিক পরিসরকে সংকুচিত করতে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকতে পারে, তবে তা কেবল সম অধিকার ভিত্তিক হতে হবে। অক্টোবরে তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে ঠান্ডা, এমন সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশিরা, তাই আমার দেশের মানুষের পাশেই দাঁড়াতে হবে। অতএব বাংলাদেশের নির্বাচন ভারত বাংলাদেশ সম্পর্ক পুনর্গঠনের একটি সুযোগ এনে দিলেও সেই পথ তৈরি হবে কেবল তখনই যদি উভয় দেশই রাজনৈতিক ঝুঁকি নেওয়ার সাহস দেখায়। এখানে মনে করা হচ্ছে অনেক কিছু, যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, ভারত মনে করছে, বা ভারত এই বার্তাটা অন্ততপক্ষে দিয়েছে যে তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি তাদের সমর্থন আছে। সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে সমবেদনা জানিয়ে। কিন্তু বাংলাদেশের আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে, সম্ভাব্য নির্বাচনটি, এই নির্বাচনটিতে যদি বিএনপির নেতৃত্বে এই ক্ষমতাটা তৈরি না হয় তাহলে কি হবে? জামাতের নেতৃত্বে যদি হয়, কারণ এই ধারণাটা কিন্তু একদম উড়িয়ে দেওয়া যায় না।
বাংলাদেশের এই যে পরিবর্তিত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, ছোট ইউনিটের নির্বাচন, ইউনিট ভিত্তিক যে নির্বাচনগুলো, এই নির্বাচনগুলোতে কিন্তু বিএনপির সাফল্য নেই, সাফল্য শূন্য। সর্বশেষ দুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যেটি হলো, সেটিতেও জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সেই জায়গায় যদি বাংলাদেশে জামাত সরকার কায়েম হয়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হবে? এটি কিন্তু নতুন ভাবনার বিষয়, কিংবা এটি কিন্তু একটা ভিন্ন ভাবনার বিষয়। কারণ জামাত কিংবা জামাতের সাথে যে জোট, যে দল আছে, যে 10টি দল, 10 দলীয় যে জোট, তারা কিন্তু আপাতমস্তক ভারত বিরোধী, তারা পাকিস্তানপন্থী, এবং তারা এই সরকারের উপর খুব তীব্রভাবে প্রভাব আছে বলেই বাংলাদেশে কিন্তু এই অনির্বাচিত সরকারের সময় পাকিস্তান যে সুযোগ সুবিধা ভোগ করছে, স্বাধীন বাংলাদেশে এমন সুযোগ, এমন কূটনৈতিক সুযোগ, এমন কূটনৈতিক সম্পর্ক কখনো হয়নি। কাজেই আগামী নির্বাচনের উপর অনেক কিছু নির্ভর করছে। যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে একরকম হিসেব, যদি জামাত আসে তাহলে আর এক রকম হিসেব। সেই জায়গা থেকে ভারত যে নতুন বার্তা দেবার চেষ্টা করছে, যে সম্পর্ক স্বাভাবিক করবে, কিন্তু শেষ পর্যন্ত এটা কি হবে? ভারতের সাথে আমাদের কি আসলে সম্পর্ক থাকবে? আর যদি না থাকে, বাংলাদেশ আসলে কিভাবে চলবে? বাংলাদেশকে আসলে চলতে পারবে ভারতকে বাদ দিয়ে? এগুলো দেখতে হলে আমাদের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই দেখব এবং অপেক্ষা করব।